ইরানের যুদ্ধ শেষ করার জন্য একটি রূপরেখা চুক্তি ঘোষণার পর থেকে একটি প্রচলিত ধারণা তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এতে হেরে গেছে। এই দৃষ্টিকোণ থেকে দেখলে মার্কিন ও ইসরায়েলি সামরিক বাহিনী যে কৌশলগত ও অপারেশনাল সাফল্য অর্জন করেছে তা আসলে তাদের একটি গভীর কৌশলগত পরাজয়কে আড়াল করেছে। ফরেন পলিসির এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র। প্রতিবেদনে বলা হয়, কোনো পক্ষই যুদ্ধের শুরুতে ঘোষিত রাজনৈতিক উদ্দেশ্যগুলো অর্জন করতে পারেনি। ইরানের বর্তমান শাসন ব্যবস্থা টিকে গেছে এবং আরও কঠোর অবস্থানে রূপ নিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার মাধ্যমে তারা আলোচনার টেবিলে একটি নতুন ও শক্তিশালী হাতিয়ার খুঁজে পেয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অন্যদিকে যুক্তরাষ্ট্র তার মিত্রদের কাছে নির্ভরযোগ্যতা নষ্ট করেছে, নিজের প্রতিরোধ ক্ষমতা দুর্বল করেছে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের সামরিক প্রস্তুতি কমিয়ে দিয়েছে। সৌদি আরব এবং অন্যান্য আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে ইসরায়েলের প্রচেষ্টা আরও পিছিয়ে গেছে এবং যুদ্ধোত্তর আঞ্চলিক ব্যবস্থায় তারা ইরানি হুমকি নির্মূল করতে ব্যর্থ হয়েছে। এই যুদ্ধ আরব উপসাগরীয় রাষ্ট্রগুলোর সবচেয়ে বড় আশঙ্কাগুলোকেও বাস্তবে রূপ দিচ্ছে। উপসাগরীয় নেতারা জানতেন তারা এই যুদ্ধের তীব্রতা নিয়ন্ত্রণ করতে পারবেন না, অথচ এর ক্ষতিকর পরিণতি তাদেরই ভোগ করতে হবে। তবে শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ক্ষতির দিকে মনোনিবেশ করলে এই সত্যটি এড়িয়ে যাওয়া হয় যে এই যুদ্ধে জড়িত প্রায় প্রতিটি পক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যুদ্ধ প্রমাণ করেছে বৈশ্বিক বিশৃঙ্খলার এই নতুন যুগে কোনো রাষ্ট্রই অক্ষত অবস্থায় পার পাবে না। ইরান হয়তো তাদের শাসন ব্যবস্থার পতন এড়াতে পেরেছে, কিন্তু মার্কিন ও ইসরায়েলি হামলা থেকে ইরানকে রক্ষা করতে চীন বা রাশিয়া কেউই এগিয়ে আসেনি, যা প্রমাণ করে এই সম্পর্কগুলো কেবলই পারস্পরিক স্বার্থের লেনদেন, কোনো প্রকৃত মিত্রতা নয়। যুদ্ধ থেকে বের হয়ে ইরানি প্রশাসনকে এখন তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং জনগণের গভীর অর্থনৈতিক সংকট মোকাবেলার মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে বাধ্য হতে হবে। ফলস্বরূপ ইরান যুদ্ধ থেকে আরও বেশি সামরিকায়িত হয়ে উঠতে পারে, তবে একই সঙ্গে আরও ভঙ্গুরও হয়ে উঠতে পারে। রাশিয়ার অবস্থান প্রাথমিকভাবে যা মনে হয়েছিল তার চেয়েও অনেক বেশি জটিল। এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব ক্ষুণ্ণকারী প্রবণতাগুলিকে ত্বরান্বিত করেছে। মার্কিন ও ইসরায়েলি আক্রমণের মুখে ইরানে থাকা রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর প্রমাণিত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ড্রোন প্রতিরক্ষার বিষয়ে প্রধান উপসাগরীয় রাষ্ট্র এবং সিরিয়ার সঙ্গে অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছেন, যা মধ্যপ্রাচ্যে রাশিয়ার কৌশলগত অবস্থানকে আরও সীমিত করেছে। ইরানের প্রতি রাশিয়ার সমর্থন উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোকে ক্ষুণ্ণ করেছে। তাছাড়া মস্কো এই সংঘাতের ফলাফল নির্ধারণে কোনো উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। এই সংঘাতের সময় চীন নিজেকে যুক্তরাষ্ট্রের চেয়ে আরও স্থিতিশীল এবং সংযত হিসেবে জাহির করে সুবিধা পেয়েছে। তবে এই সংঘাত চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে ইরানে করা শত শত কোটি ডলারের বিনিয়োগকে ঝুঁকিতে ফেলেছে। এটি আরব উপসাগরীয় রাষ্ট্রগুলোর সঙ্গে চীনের সম্পর্ককেও তিক্ত করেছে। বেইজিং ইরানকে হরমুজ প্রণালী পুনরায় চালু করতে রাজি করাতে পারেনি এবং প্রণালী সংক্রান্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে রাশিয়ার সঙ্গে ভেটো দেয়াতে যোগ দিয়েছে। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যকে কোনো নতুন শক্তির ভারসাম্যের ভিত্তিতে পুনর্গঠিত করেনি, বরং এটি এমন এক অঞ্চলকে উন্মোচন করেছে যেখানে প্রতিটি পক্ষই অন্যের ক্ষতি করতে সক্ষম, কিন্তু কেউই শৃঙ্খলা বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে না।